হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। যারা রেগুলার এই চ্যানেলে ক্লাস করছো তারা জানো যে আমরা ক্লাস 9 থেকে 12-এর এই 4টে ক্লাসে এবং তারপরে নিট আছে, এগ্রিকালচার আছে, এই সমস্ত পরীক্ষাগুলোর বিভিন্ন প্রিপারেশন কিন্তু এখানে হয় বায়োলজির অবশ্যই। আজকে আমাদের পড়ার যে বিষয়বস্তু সেটা ক্লাস 11-এর উপর বেস করে একটি টপিক, ব্রায়োফাইটা। তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা জানো আগের ভিডিওতে আমরা পোস্ট করেছি, সেখানে অ্যালগি মানে আমরা প্ল্যান্ট গ্রুপ বা প্ল্যান্ট ক্লাসিফিকেশন যখন পড়ছি আমরা অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এভাবে পড়বো। তো আমরা আগের যে ক্লাস হয়েছে সেখানে আমরা অ্যালগি পড়েছি এবং আজকে আমাদের পড়ার বিষয়বস্তু যেটা সেটা হলো ব্রায়োফাইটা। তো প্রথমেই বলি 11 এবং নিট যারা দেবে তাদের বোঝার মধ্যে অনেক পার্থক্য থাকে, তো আমাকে দুটোর ওপর বেস করেই বলতে হচ্ছে। তো প্রথমেই বলি ব্রায়োফাইটা কোনগুলো, সেগুলো আমাদের এখানকার ছেলেমেয়েদেরকে বুঝতে হবে যে ব্রায়োফাইটা কোনগুলো। ব্রায়োফাইটা বলতে নর্মালি আমরা মস বলে চিনেছি ক্লাস 8 থেকে, ক্লাস 8-9 আমরা বা 10-এ যা পড়েছি সেটা মস বলে জেনেছি আমরা। তো এখন তো আর মস বলে জানলে হবে না, ব্রায়োফাইটার টোটাল গ্রুপটাকে জানতে হবে। তো খুব সহজে যদি চিনতে হয় আমাদের ওই ইটের প্রাচীরের ওপরে অনেক সময় অ্যালগি নয়, মানে অ্যাকচুয়ালি শ্যাওলা পড়েছে এমন নয়, তার থেকে মোটা কার্পেটের মতো দেখতে হয়, এরকম পুরো মানে চাদর আর কি এরকম থাকে, যেগুলোকে খুব সহজে তোলা যায় সেই জায়গা থেকে। তো সেগুলো সব ব্রায়োফাইটা, এবং বিভিন্ন পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে ব্রায়োফাইটাগুলো আরও অন্য রকমের হয়। তো এক্ষেত্রে আমাদের ব্রায়োফাইটা শুরু করব, তার আগে দু একটা জিনিস বলে নেওয়া উচিত। সেটা হলো যে স্পোরোফাইটিক বডি এবং গ্যামেটোফাইটিক বডি, এই দুটো জিনিস আগে বুঝতে হবে। আবারও বলছি 11 এবং জয়েন্টের মধ্যে ব্যাপারটা পার্থক্য থাকে, যারা 11-এ পড়ছে তারা জানে না খুব একটা স্পোরোফাইটিক আর গ্যামেটোফাইটিক বডি। স্পোরোফাইটিক যাকে আমরা বলি রেণুধর, স্পোরোফাইটিক বডি যাকে আমরা বলি রেণুধর, মানে যারা স্পোর প্রোডাকশন করে। খুব বেসিক জিনিস জানতে হবে ব্রায়োফাইটা একটু, মানে গোটা প্ল্যান্ট গ্রুপ পড়তে গেলেই ভালো করে জানতে হয়। অ্যালগিটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না বলে আমরা বলিনি, তো এখন থেকে তো অবশ্যই জানতে হবে যে প্ল্যান্ট বডি যখন হয় প্রত্যেকের ক্ষেত্রেই প্ল্যান্ট বডিতে দুটো দশা থাকে, একটাকে স্পোরোফাইটিক বডি বলে যাকে আমরা বাংলায় রেণুধর দশা বলি, আর একটা হলো গ্যামেটোফাইটিক দশা যাকে আমরা লিঙ্গধর বলি। তো এর মধ্যেই মানেটাও দেওয়া আছে গ্যামেটোফাইটিক। অ্যাকচুয়ালি দেখো স্পোরোফাইটিক যে বডিতে স্পোর উৎপন্ন হয় সেটা স্পোরোফাইটিক, আর গ্যামেটোফাইটিক যেখানে গ্যামেট প্রোডাকশন হয় বা গ্যামেট উৎপন্ন হয় সেটা গ্যামেটোফাইটিক বডি। তো এখানে যে কোনো প্ল্যান্ট গ্রুপসের ক্ষেত্রে সেই প্ল্যান্ট গ্রুপকে ততটা উন্নত বলা যাবে যারা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট স্পোরোফাইটিক বডির উপর। গ্যামেটোফাইটিক দশা প্রধান দশা, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি কি যে স্পোরোফাইটিক বডি এবং গ্যামেটোফাইটিক বডি এটা চক্রাকারে ঘোরে, যাকে আমরা জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন বলে একটু আধটু জেনেছি আগে। তো এই অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম যদি বলি, সেখানে স্পোরোফাইটিক বডি আর গ্যামেটোফাইটিক বডি মানে দু রকমের বডি আসে যায়। যেমন আমরা যদি মানুষের ক্ষেত্রে বলি, এরকম হবে না অবশ্যই, এটা গাছেদের ক্ষেত্রে বলছি, মানুষের ক্ষেত্রে যদি বলি আমরা কি হয়, আমরা জেনারেল আমাদের যে বডি সেটা 2n বা ডিপ্লয়েড, যখন আমাদের গ্যামেট তৈরি হয় তখন হ্যাপ্লয়েড তৈরি হয়, সেই গ্যামেটের মধ্যে ফিউশন ফলে মানে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মধ্যে ফিউজ করার ফলে আবার কোনো নতুন অপত্য আসে, মানে যেটা বডি, মানে যেখানে আবার 2n, তাহলে n2n এই যে চক্রাকারে আবর্তিত হওয়ার যে ব্যাপার সেটাকে আমরা অল্টারনেশন অফ জেনারেশন বলি। এদের ক্ষেত্রেও তাই, কোথাও স্পোরোফাইটিক বডি 2n, গ্যামেটোফাইটিক বডি n, কোথাও গ্যামেটোফাইটিক বডি n, স্পোরোফাইটিক বডি 2n, মানে এরকম আর কি। তো দশা দুটো পাচ্ছি আমরা। অ্যানিম্যালদের ক্ষেত্রে যেমন হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বলছি, সেখানে স্পোর বা গ্যামেট এরকমের ব্যাপার নাই, কিন্তু গাছেদের ক্ষেত্রে স্পোর বা গ্যামেট এই দু রকমের ব্যাপার রয়েছে। ওকে, তো এই দুটো জায়গা আমাদেরকে আগে বুঝে নিতে হবে, স্পোরোফাইটিক বডি আর গ্যামেটোফাইটিক বডি। আরেকটা জিনিস বুঝে নিতে হবে, সেটা আমি বললাম আগেও, সেটা হলো যারা যত উন্নত তারা তত স্পোরোফাইটিক বডির উপর ডিপেন্ডেন্ট, মানে গ্যামেটোফাইটিক দশা তাদের তত সংক্ষিপ্ত। যারা যত প্রিমিটিভ টাইপ মানে নিম্ন শ্রেণীর তাদের গ্যামেটোফাইটিক দশাটা লেন্দি, স্পোরোফাইটিক দশাটা সীমিত। ওকে, তার মানে স্পোরোফাইটিক দশা বেশি লেন্দি হওয়ার অর্থ হলো এটাই যে তারা অ্যাডভান্স। এটা তো বেসিক নলেজ, এটা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম 4টে পড়ার আগেই একটু বুঝে নিতে হবে। ওকে, যদি আরও উদাহরণ আমি দিই ছোট্ট করে, আমরা আশেপাশে ম্যাক্সিমাম অ্যাঞ্জিওস্পার্ম দেখি, বাড়ির আশেপাশে আম গাছ দেখেছো। ওকে, আম গাছের যে গাছটা আমরা দেখতে পাচ্ছি স্পোরোফাইটিক বডি,
তুমি বলো গ্যামেটোফাইটিক বডি আম গাছে, তুমি একটাই আম গাছ তো একরকমই দেখেছি, কোনোদিন তো আর দ্বিতীয় রকম আম গাছ আমি দেখিনি। ওই আম গাছটার মধ্যে গ্যামেটোফাইটিক বডি আসে একটা টাইম, কখন? যখন মুকুল আসে। যখন মুকুল আসে, আমের যখন মুকুল হয়, সেই মুকুল মানে তো ফুল, ফুলের মধ্যে মেল আর ফিমেল পার্ট তৈরি হয়, সেই মেল পার্টের মধ্যে মেল গ্যামেট, ফিমেল পার্টের মধ্যে ফিমেল গ্যামেট তৈরি হয়, এবং তারপরে মেল ফিমেল মানে গ্যামেটের সঙ্গে ফিউজ করে জাইগোট তৈরি হয়, যে জাইগোটটা আমের মধ্যে আছে। মানে ওই বছরের তুমি 2-3 মাস মাত্র, মুকুলটা এসেছিলো কয়েকদিন, জাস্ট 15 দিন, 20 দিন, 30 দিন, তো সেই টাইমটুকু তুমি গ্যামেটোফাইটিক দশা দেখতে পেয়েছো, তারপর আবার স্পোরোফাইটিক দশা ঢুকে গেছে। তার মানে তোমার সেই চোখই নেই দেখার মতো যে গ্যামেটোফাইটিক বডিটা কখন এলো, কিন্তু আম গাছের গ্যামেটোফাইটিক বডিটা ওরকম এলো। এটা আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তার মানে এই যে দুটো দশা সেটা আমাদের মধ্যেও রয়েছে। হ্যাঁ, আমরা স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক বলি না, আমরা স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক বডি বলি না, ওটা প্ল্যান্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, তো এবার আমরা বোঝার চেষ্টা করব। আমরা আম গাছের উদাহরণটা দিলাম জাস্ট এই জন্যই বোঝানোতে যে স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক দশাটা এরকম আসে। এবার তো বিভিন্ন জায়গায়, যেমন আমরা ব্রায়োফাইটার ক্ষেত্রে স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক একটা বডিতেই দেখতে পাবো, কিন্তু যখন টেরিডোফাইটা দেখবো তখন স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক বডি পুরো আলাদা জায়গায় দেখতে পাবো। ওকে, তো আস্তে আস্তে শোনো, অবশ্যই বুঝতে পারবে। তো প্রথমেই বলছি, ব্রায়োফাইটা যেহেতু লোয়ার ক্লাসের, অ্যালগির পরই ব্রায়োফাইটা, তো লোয়ার ক্লাসেই বলা যায়। ব্রায়োফাইটাকে অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ড লেভেলে। উভচর উদ্ভিদ বলা হয়। আমরা উভচর প্রাণীর কথা শুনেছিলাম, অ্যাম্ফিবিয়ান্স তো গ্রুপই রয়েছে, ব্যাঙেদের যে জায়গাটা রয়েছে সেটা অ্যাম্ফিবিয়ান বলা হয়, উভচর বলা হয়। ব্রায়োফাইটাকে অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস বলা হয়। কারণ কি, নর্মালি ব্রায়োফাইটা কিন্তু জল ছাড়াই থাকতে পারে। জল ছাড়া মানে এমন নয়, তাদের জীবনচক্র চালাতে গেলে মানে বাঁচতে গেলে তো জল লাগবেই সবার, সেই বাঁচার জন্য বলছি না, কিন্তু মানে জেনারেলি এরা মানে জলা জায়গায় জন্মাতে হবে এমন নয়, টেরিস্ট্রিয়াল আর কি, মানে ল্যান্ডে এরা জন্মায়। ওকে, কিন্তু এদের রিপ্রোডাকশনের সময় জল আবশ্যিক, জল লাগবেই লাগবে। তার মানে অন্যান্য এদের সারা লাইফ টাইমে অন্যান্য সময় জল ছাড়া যদি এরা থাকতেও পারে, মানে বাঁচার জন্য জলের কথা বলিনি কিন্তু আমি, মানে অন্যান্য ফিজিওলজিক্যাল ফাংশনের কথা বলছি কি রিপ্রোডাকশনের, মানে এরা অন্যান্য টাইম জল ছাড়া থাকে, কিন্তু যখন রিপ্রোডাকশন হয় তখন এদের অবশ্যই জল দরকার হয়, সেই জন্য এদেরকে অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস বলা হয়। ব্যাঙেদেরকে কেন অ্যাম্ফিবিয়ান্স বলা হয় সেটাও নিশ্চয়ই তোমরা জানো। এরকম আমরা একদমই কখনো বলবো না যে এরা জলে ও স্থলে উভয় জায়গাতেই থাকে বলে এদেরকে আমরা অ্যাম্ফিবিয়ান বলি, তাহলে আমরাও অ্যাম্ফিবিয়ান। আমরা তো 1 ঘন্টার জন্য সুইমিং পুলে সাঁতার কাটতে নামতে পারি, তাহলে আমরা বাকি টাইমটা 23 ঘন্টা আমরা জলে ডাঙায় আছি আর 1 ঘন্টা জলে আছি, তাহলে আমরা অ্যাম্ফিবিয়ান্স না, এরকম না। জীবন দশায় একটা টাইম জলে কাটায়, একটা টাইম স্থলে কাটায়। যখন ব্যাঙাচি আছে তখন জলে কাটায়, যখন ব্যাঙ তখন ডাঙায় কাটায়। সোনা ব্যাঙ টাঙা এবং বাদ দিয়ে ওরা সবসময় জল থাকে, তো তাদেরকে উভচর বলে। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। তাহলে অ্যাম্ফিবিয়ান্স প্ল্যান্টস বলছি এই জন্যই যে এরা নর্মালি জলা জায়গায় থাকে না, কিন্তু এদের রিপ্রোডাকশনের জন্য জল আবশ্যিক একটা বিষয়। তার কারণ কি, এদের যে মেল যে গ্যামেট, সেই মেল গ্যামেটে ফ্লাজেলা থাকে, আর ফ্লাজেলা মানেই জল লাগবে। সাঁতার কাটতে গেলে তো আর হাওয়ায় কাটতে পারে না, সাঁতার কাটতে গেলে জল লাগে। আর ফ্লাজেলা মানে এটাই জানি আমরা সাঁতার কাটার গল্প। তার মানে যেহেতু এরা রিপ্রোডাকশনের সময় জল আবশ্যিকভাবে লাগে, সেই জন্য এদেরকে অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস বলা হচ্ছে। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এক্ষেত্রে দেখো, প্রথমে আমরা এই জায়গাটা শুরু করি যে এখানে যেটা আঁকা আছে, এটা এদের গ্যামেটোফাইটিক বডি, যেটা আমরা দেখতে অভ্যস্ত, গ্যামেটোফাইটিক বডি। প্রথমত স্টুডেন্টদের কাছে এগুলো একটু শক্ত লাগবে, তার কারণ ওই যে বলছি আগে যদি ব্যাঙ পড়াই আমি সাপোজ, বা একটা মাছ পড়াই, মাছ দেখেছো, তো একটা ছবি আছে তোমার কাছে, এরপর আমি বলতে লাগলাম, তুমি আস্তে আস্তে আরও ইনফরমেশন গ্যাদার করতে লাগবে। কিন্তু যখনই এমন একটা বিষয় পড়তে চলেছি যেটা আমি জানি না, দেখিনি মনে হচ্ছে কোনো দিন, তাকে বোঝাটা অনেক কষ্টকর হয়। যাই হোক, তাও আমাদের চেষ্টা করতে হবে, না দেখেই তো অনেকের চেষ্টা করতে হবে। তো এটা গ্যামেটোফাইটিক বডি, মানে যেটা ওই যে বলছি কার্পেটের মতো যেটা আমরা দেখতে অভ্যস্ত, সেটা গ্যামেটোফাইটিক বডি। কেন? তার কারণ গ্যামেট প্রোডাকশন হয়, এই বডিটার মধ্যে গ্যামেট প্রোডাকশন হয়। আমরা অ্যালগিকে থ্যালোফাইটা বলেছিলাম, মানে থ্যালাস লাইক বডি, মানে যাদের রুট স্টেম লিফে ডিভাইড করা যায় না। এখানে আমরা থ্যালোফাইটার থেকে উন্নত একটা জায়গায় এসেছি, কিন্তু টেরিডোফাইটার থেকে অনুন্নত একটা জায়গায় আছি।
ওকে, কারণ টেরিডোফাইটা পড়ার সময় দেখব তাদেরকে ভাস্কুলার প্ল্যান্টস বলা হচ্ছে। ভাস্কুলার মানে হলো জাইলেম ফ্লেম আছে, জাইলেম ফ্লেমের কথা নিশ্চয়ই শুনেছো মাধ্যমিক লেভেলে। জাইলেম ফ্লেম যাদের মাধ্যমে জল এবং খাদ্যবস্তু পরিবাহিত হয়। ওকে, সেই জাইলেম ফ্লেম এদের এখনও তৈরি হয়নি, তাহলে কী দিয়ে কাজ চালায়? প্যারেনকাইমা কলা আছে, মানে জাইলেম ফ্লেম এখনও তৈরি হয়নি, তার মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদের আছে, মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে পড়ে। ওকে, এবং অ্যালগির থেকে উন্নত হয়েছে কারণ এদের ক্ষেত্রে রুট লাইক, স্টেম লাইক আর লিফ লাইক স্ট্রাকচার রয়েছে। লাইক মতো স্ট্রাকচার আছে, রুট লাইক, সেই জন্য রাইজয়েড, OID মানে মতো। আমি আগেও বলেছি OID কথাটির মানে হলো মতো। এই রাইজো কথার মানে হলো অ্যাকচুয়ালি রুট, তাহলে রাইজয়েড মানে রুটের মতো আছে, রুট নাই, রুটের মতো আছে। আমরা টেরিডোফাইটা থেকে রুট পাবো। কলয়েড মানে স্টেমের মতো, লাইক স্টেম, নট স্টেম। আর ফাইলাম মানে হলো লিফ, ফাইলয়েড মানে লিফের মতো। তার মানে রুট লাইক, লিফ লাইক, স্টেম লাইক তিনটে স্ট্রাকচার পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা নয়। ওকে, তার মানে স্টেপটা আমরা বুঝতে পারছি যে অ্যালগি যেখানে কিছুই বুঝতে পারতাম না, এখানে তাও তো বোঝার মতো ক্ষমতা এলো এবার, যে হ্যাঁ রুটের মতো, লিফের মতো, স্টেমের মতো স্ট্রাকচার আসছে, এবার এর পরের গ্রুপে চলে আসবে। ওকে, এই বডি এখানকার খুব বেশি কিছু বলার নাই, তার কারণ এরা অটোট্রফিক মেম্বার, যেহেতু সবুজ মানে বুঝতে পারছি আমরা ক্লোরোফিল রয়েছে, আর ক্লোরোফিল থাকার জন্য এরা ফটোসিনথেসিস করতে পারে। এদের মেন লাইফ সাইকেল প্যাটার্ন এবং ক্যারেক্টারিস্টিক্স ফিচার এগুলি পড়ার বিষয়। যেমন তোমাকে পরীক্ষায় বলবে ব্রাফাইটা 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখাও, খুব সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ডের জন্য, মানে কাউন্সিলের যে পরীক্ষা হবে তার জন্য খুব সংক্ষিপ্ত প্রশ্ন, ব্রাফাইটার 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। শনাক্তকারী মানে যেগুলোকে আমরা চিনতে পারবো সেই রকমের বৈশিষ্ট্য, মানে উল্টো পাল্টা বলে দিলে হবে না, যেগুলো আমরা চিনতে পারবো একদম। অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস মানে ব্রাফাইটার কেউ না, এই যে রুট লাইক, লিফ লাইক, স্টেম লাইক, একদম ব্রাফাইটার কেউ না। ওকে, দেখো এটা হলো এদের বডি। এবার এই যে বডিটা গ্রো করছে, একটা নর্মাল টাইম পিরিয়ড লাগে, তো মোটামুটি বেশিরভাগ দেখি আমরা যে ওই বর্ষাকালের আশেপাশেই ভালো হয়, মানে যদিও জলা জায়গায় মানে জলে একদম বুঝতে হবে, আর স্যাঁতস্যাঁতে জায়গার ব্যাপারটা আলাদা। তো এরা মানে অ্যাকচুয়ালি জল আসার পর বা বর্ষাকালেই কেন এদের গ্রোথটা হলো সেটা আমরা লাইফ সাইকেলটা দেখলে বুঝতে পারবো। এইখানে যখন এসে ঢুকবো তখন বুঝতে পারবো যে মাটির মধ্যে ছিল এদের আগে কিছু, সেটা জল পেয়ে গ্রো করেছে, আর সেই গ্রো করা বডি এটা। সাইকেলটা ঘোরালেই বুঝতে পারবো, আমরা আসি আগে ঘুরে। তো এই বডিটা যখন ফর্ম করেছে একটা নির্দিষ্ট টাইম পর, নির্দিষ্ট টাইম মানে কত, হার্ডলি 1 মাস হবে, 1 মাস হবে, খুব 35 দিন হবে, 40 দিন হবে। তার কারণ যখন প্রচণ্ড রৌদ্রতাপ হবে তখন এদেরকে আর খুব বেশি বোঝে, মানে বর্ষাকালটা পেরিয়ে গেলে আর খুব একটা দেখাই যাবে না, সুতরাং সেই টাইম পিরিয়ডটাই থাকবে আমি বলতে পারি। তো তখন এই বডিটা ভালো করে দেখতে পাচ্ছি। এই বডিটা যখন ম্যাচিওর করেছে এদের দুটো স্ট্রাকচার তৈরি হবে। এটা অবশ্যই ফিমেল সেক্স অর্গ্যান, যাকে আমরা আর্চিগোনিয়াম বলছি, আর অ্যানথেরিডিয়াম, যাকে আমরা মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তাহলে একটা নির্দিষ্ট বয়স পরে হয়, সবার ক্ষেত্রেই তাই হয়। প্রথম পিরিয়ডটাকে জুভেনাইল ফেজ বলা হয় সবার ক্ষেত্রে। যেমন তোমরা যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিওটা দেখছো, তোমরাও এখন মোটামুটি জুভেনাইল ফেজে ঠিক না, মানে তোমাদের এখন রিপ্রোডাক্টিভ ফেজ আসতে শুরু করেছে। ওকে, তার আগে পর্যন্ত জীবনে তো সবার ক্ষেত্রেই তো তাই। এই গাছটা হয়েই তো আর পেকে বসে নাই যে তার সেক্স অর্গান তৈরি হয়ে যাবে এবং সেটা রিপ্রোডাকশন করার মতো থাকবে। ওকে, তো একটা নির্দিষ্ট টাইম পর এদের এই 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 স্ট্রাকচার দুটো তৈরি হলো, অ্যানথেরিডিয়াম এবং আর্চিগোনিয়াম। আমরা যদি ফুল বলি নর্মালি, তাহলে আমরা সেই অ্যাঞ্জিওস্পার্ম বা জিমনোস্পার্ম এসে বলতে পারি মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ার। পুরুষ ফুল, স্ত্রী ফুল এরকম বলতে পারি। এদের তো এরকম হয় না। টেরিডোফাইটা, ব্রাফাইটা দুটো গ্রুপই আমরা অ্যানথেরিডিয়াম এবং আর্চিগোনিয়াম কথাটা শুনতে পাবো। মাথায় রাখবে, আর্চিগোনিয়াম মানে হলো ফিমেল, আমি সাইন দিয়ে দিয়েছি, আর অ্যানথেরিডিয়াম মানে হলো মেল। তার মানে যেহেতু এটা কী বডি বলেছি, গ্যামেটোফাইটিক বডি, তাহলে এ কী প্রোডাকশন করবে? অবভিয়াসলি গ্যামেট প্রোডাকশন করবে। তার মানে এখানে যেখানে আর্চিগোনিয়ামের কথা বলছি সেখানে ফিমেল গ্যামেট তৈরি হবে। ওকে, এবং অ্যানথেরিডিয়াম যেখানে বলছি সেখানে তৈরি হবে অবভিয়াসলি মেল গ্যামেট, মেল গ্যামেট তৈরি হবে। খুব বেশি ডিটেলসে গেলে তোমাদের বেশি বুঝতে অসুবিধা হবে, সেই জন্য মোটামুটি একটা লেভেল পর্যন্ত থাকছি। সেটা কি, যে অ্যানথেরিডিয়াম দেখতে মোটামুটি এরকম টাইপের, অ্যানথেরিডিয়াম এরকম দেখতে। এর ভেতরে স্পোরোজেনাস টিস্যু থাকে,
স্পোরোজেনাস টিস্যু, যেখান থেকে অ্যাকচুয়ালি মানে এটা অ্যান্থার মাদার সেল বলি, তাহলে আরও সুবিধা হবে। মানে অ্যাকচুয়ালি এর ভেতরে যে সেল থাকে, মানে প্রথমে তো এত বড় ছিল না, প্রথমে ছোট ছিল, তারপর এত বড় হয়েছে। এর মধ্যে যে সেল আছে গ্যামেটোফাইটিক বডি হ্যাপ্লয়েড, এটা একবার বলে রাখা উচিত যে গ্যামেটোফাইটিক বডি দেখছি সেটা হলো হ্যাপ্লয়েড বডি, মানে এন টু এন এর মানে বুঝেছো, কেননা ক্রোমোজোম তোমরা অলরেডি পড়ে এসছো এর আগে। তো এই হ্যাপ্লয়েড বডি তাই মানে এন আছে, এখান থেকে যদি গ্যামেট তৈরি হতে হয়, প্রচুর গ্যামেট তৈরি হতে হয় এখানের মধ্যে, তাহলে কি করতে হবে, কি ডিভিশন করতে হবে, মাইটোসিস ডিভিশন করতে হবে। কারণ n/2 বলে কোনো কনসেপ্ট নেই, তাহলে এন যদি প্রচুর এন তৈরি করতে হয়, এন থেকেই যদি প্রচুর এন তৈরি করতে হয়, তাহলে অবভিয়াসলি সেখানে মাইটোসিস ডিভিশন হতে হবে, সমবিভাজন হতে হবে। তার মানে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে এখানে প্রচুর পরিমাণে গ্যামেট তৈরি করছে, যেটা অবশ্যই মেল গ্যামেট। একইভাবে আর্চিগোনিয়ামের মধ্যে অনেক বেশি সংখ্যক ফিমেল গ্যামেট তৈরি করতে হয় না। তার কারণ কি? তার কারণ আবারও একটু মানুষের ক্ষেত্রে ভাবো, যখন স্পার্ম প্রোডাকশন হচ্ছে কোনো মেলের, তখন কোটি কোটি স্পার্ম প্রোডাকশন হচ্ছে, লাগেও কোটি কোটি। কিন্তু যখন ফিমেলদের ক্ষেত্রে গ্যামেট প্রডিউস হচ্ছে, মানে এগ বা ডিম্বাণু তৈরি হচ্ছে, তখন একটি। কারণ বাচ্চা তো একটিই আসতে হবে। যদি দুটো হয় তা দুটো বাচ্চা হয়ে যাবে, তিনটে হলে তিনটে হবে। তো এরকম তো হয় না মানুষের ক্ষেত্রে, যদি বলি একটাই বাচ্চা হয় নর্মালি, তাহলে একটাই ডিম্বাণু তৈরি দরকার। তাহলে মেল যেখানে কোটি কোটি স্পার্ম তৈরি করছে, ফিমেল সেখানে মাত্র একটাই গ্যামেট তৈরি করলো। স্পার্ম তো গ্যামেট, তা মেলদের ক্ষেত্রে কোটি কোটি স্পার্ম হলো, মানে কোটি কোটি গ্যামেট তৈরি হলো, ফিমেলদের ক্ষেত্রে মাত্র একটি গ্যামেট হলো। আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তো এখানেও সেরকমই গল্প, যে এখানে যে আর্চিগোনিয়াম, তার মধ্যে কিন্তু এই যে এগ, মানে যাকে আমরা ফিমেল গ্যামেট বলছি, সেই গ্যামেটের সংখ্যাটা কিন্তু প্রচুর না। আর এই স্ট্রাকচারটা কী হয়, ফ্লাক্সের মতো খানিকটা এরকম ভাবতে পারো, এরকম খানিকটা নেক থাকে, আর এরকম একটি ফ্লাক্সের মতো অংশটা নিচের দিকে থাকে। এখানে নেক, ক্যানাল, সেল এইসব আছে। এগুলো একটু পরের দিকে যখন নিট ফিট দেবে তখন অবশ্যই বোঝার চেষ্টা করবে। এখন থেকে খুব বেশি বলতে গেলে ভালো লাগবে না, বিরক্ত লাগবে, ঘুম চলে আসবে দেখতে দেখতে, ঠিক আছে। এর মধ্যে ধরে নাও একটি ফিমেল গ্যামেট তৈরি হয়েছে, আমরা এগ বললাম, ফিমেল গ্যামেট তৈরি হয়েছে। তাহলে কি করতে হবে এখন? এই জিনিসটা এর মধ্যে আছে, এখানে আছে একটি ফিমেল গ্যামেট, আর মেল গ্যামেট এখানে প্রডিউস হয়েছে। তার মানে আমরা যদি এগুলো একটু মুছে একটু পরিষ্কার করে দিই, এবার মানে বেশি হিজিবিজি করে রাখলে হবে না, এমনি বোঝাতে গেলে আমাকে পরিষ্কারই করতে হবে এগুলো। তো সেক্ষেত্রে যদি হয় এরকম, তো এখানে দেখো, এবার যখনই এখানে বার্স্ট করবে, ফেটে যাবে, তখনই এখানকার যে মেল গ্যামেট তাদের ভেসে আসতে হবে এর মধ্যে। জল দরকার, অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস জল দরকার রিপ্রোডাকশনের সময়, এই জন্য জল লাগবে। তার কারণ মেল গ্যামেটগুলো যখন ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে আসবে, মানে আর্চিগোনিয়ামের মধ্যে আসবে, তখন এদের যে গ্যামেটগুলো, ধরুন আমি দুটো ফ্লাজেলার লাগিয়ে দিলাম, সাঁতার কেটে আসতে হবে, তার জন্য জল দরকার। তার মানে জল যখন অ্যাভেলেবেল হবে তখন এদের রিপ্রোডাকশন হবে, জল ছাড়া রিপ্রোডাকশনটা হবে না। তো এই গ্যামেটটা, মেল গ্যামেটটা এসে প্রবেশ করবে এই ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, যাকে আমরা আর্চিগোনিয়াম বলে চিনছি, এর মধ্যে এসে প্রবেশ করবে। আর প্রবেশ করার পর কি হবে, মেল গ্যামেটটার সঙ্গে ফিমেল গ্যামেটটা ফিউজ করবে, হয়ে যাবে টুয়েন বা জাইগোট। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। দেখো এরপর কি হয়, এরপরে আমরা দেখলাম যখন গ্যামেটোফাইটিক বডি শুরু করছি, তখন আমরা হ্যাপ্লয়েড দিয়ে শুরু করলাম। খুব ভালো করে মাথায় রাখার মতো বিষয়বস্তু এগুলো। গ্যামেটোফাইটিক দশা এদের ডমিনেন্ট দশা, ডমিনেন্ট স্টেজ। ডমিনেন্ট কেন বলছি, তার কারণ আরেকটু এগিয়ে গেলে বুঝতে পারবে কেন ডমিনেন্ট বলছি। এখন টুয়েন দশা আমরা দেখতে পেয়েছি একটা, যে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যেটা ছিল তার মধ্যে একটি টুয়েন সেল তৈরি হয়েছে, ডিপ্লয়েড সেল তৈরি হয়েছে। কারণ এখানে হ্যাপ্লয়েড একটি সেল এসছে, আর এখানে একটি হ্যাপ্লয়েড সেল ছিল, তাহলে হ্যাপ্লয়েড আলটিমেট n+n ফিউজ করে টুয়েন হয়েছে। এই টুয়েন যেটা, মানে এটা যেটা জাইগোট হলো, সেই জাইগোটটা এবার ডেভেলপ করতে শুরু করবে। তার মধ্যে আমি এই জিনিসগুলোকে একটু মুছে দিচ্ছি, কারণ এইগুলো যা দরকার ছিল আমার কাজ মিটে গেছে। আমি আপাতত এটা মুছে দিই, একটু পরিষ্কার করে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। কারণ রিপ্রোডাকশন হয়ে গেছে, তো মেল পার্টটার আর দরকার নেই, ফিউজ যেহেতু হয়ে গেছে, ফার্টিলাইজেশন যেহেতু হয়ে গেছে। তার মানে এরপর এই যে ভিতরের অংশটা জাইগোট, সেই জাইগোট থেকে একটি পার্ট ডেভেলপ করতে শুরু করবে, এবং এই পার্টটা
যারা ওই যে বললাম পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছো, তাও সব জায়গায় নয়, উত্তর ভারত মানে উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় মেনলি, হ্যাঁ, তারা খানিকটা দেখে থাকবে। এই যে স্ট্রাকচারটা হলো এখন, এই স্ট্রাকচারটা হলো এদের স্পোরোফাইটিক বডি। এই যে একটু আগে বলছিলাম না যে গ্যামেটোফাইটিক দশা যেটা, সেটা হলো এদের প্রমিনেন্ট স্টেজ। মানে এটা হলো, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি স্পোরোফাইটিক, কালো রঙের যেটা আঁকা আছে এখন, কালো রঙের যেটা আঁকা আছে সেটা হলো এদের স্পোরোফাইটিক স্টেজ, আর সবুজ রঙের যেটা আঁকা আছে সেটা হলো গ্যামেটোফাইটিক স্টেজ। তার মানে স্পোরোফাইটিক দশাটা গ্যামেটোফাইটিক দশার উপর নির্ভরশীল, কারণ স্পোরোফাইটিক দশাটার আলাদা করে কোনো অস্তিত্বই নেই। আমি যদি এটাকে আবার একটা গাছ হিসাবে ভাবি আর কি, এ তো মাটিতে নেই, এ তো আছে গ্যামেটোফাইটিক বডির সঙ্গে লাগানো, সুতরাং গ্যামেটোফাইটিক বডি না বাঁচলে স্পোরোফাইটিক বডিটা বাঁচবে না। ওকে, তার মানে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটা যত সেল আছে সবাই কীরকম, টুয়েন ডিপ্লয়েড সেল। তার কারণ একটা ডিপ্লয়েড জাইগোট থেকেই তো আলটিমেট ডিভাইড করতে করতে শুরু করেছে, তাই না? আমি যত সেল ডিভিশন করে আমি এগিয়ে গেছি গোটাটাইভাবে, সব তো ডিপ্লয়েড সেলের মাইটোসিস ডিভিশন হয়েছে। তার মানে এখানে যত সেল আছে, সেল দিয়ে ভর্তি করা আছে, এই সমস্ত সেল ডিপ্লয়েড সেল। কারণ একটা জাইগোট যে টুয়েন ছিল, সেখান থেকে আস্তে আস্তে মাইটোসিস ডিভিশনের ফলে ডিভাইড করতে 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 আজকে এত বড় হয়েছে। তার সাইজটা তুমি মোটামুটি একটু মেজার করতে পারছো, গাছটার যে সাইজ তার থেকে খুব একটা বড় কিছু নয়, সেই রকমই হার্ডলি। মানে গাছটা যদি এরকম হয়, গাছটা যদি এরকম তুমি কার্পেটের মতো দেখতে পেয়েছো, তো আরও ম্যাক্সিমাম এতটুকু হবে, গাছটা হাইটের মতো আর একটু এরকম লম্বা পড়া কিছু একটা বেরিয়েছে, আর ওটা খুব কালারফুল হয়। তো এই যে পাহাড়ি অঞ্চলে বলছি, দেখবে যদি বর্ষাকালের দিকে কেউ বেড়াতে যায়, তাহলে ইটের যে জায়গাগুলো মানে দেওয়ালগুলো থাকে, সেই দেওয়ালের মধ্যে কালারফুল, মানে এত ঘন হয় আর এত বেশি স্পোরোফাইটিক বডি তৈরি হয়, একদম কালারফুল একটা মানে একটা রং চলে এসছে, বিভিন্ন রঙের রং বেরঙের একটা মানে দেওয়াল হয়ে গেছে মনে হচ্ছে, মানে খুবই সুন্দর ব্যাপার দেখতে আর কি। এই যে স্পোরোফাইটিক বডি, এটার তিনটে অংশ থাকে, একটাকে বলা হয় ফুট, যেটা ধরে রেখেছে সেটাকে বলা হয় সিটা, আর যেটা আলটিমেট উপরে রয়েছে একটু বড় মতো সেটাকে বলা হয় ক্যাপসুল। ফুট, সিটা, ক্যাপসুল, এই তিনটে অংশ নিয়ে তৈরি হয়েছে এদের স্পোরোফাইটিক বডি। এখানে আছে স্পোর মাদার সেল, মানে এখানকার যে সেলগুলো আছে সেই সেল থেকে অ্যাকচুয়ালি স্পোর ডেভেলপ করবে। এখান পর্যন্ত যে অংশটা, একটু কালারটা একই রাখার চেষ্টা করি, এখান পর্যন্ত যে অংশটা, এগুলো জাস্ট ধরে রাখার জন্য, একজন তো অ্যাটাচমেন্টের জন্য এখান থেকে ডেভেলপ করেছে অ্যাটাচমেন্ট, আর একজন সিটা যেটা ধরে রেখেছে। আলটিমেট যা জিনিস হবে, স্পোর তৈরি হবে, সেটা ক্যাপসুলের মধ্যে। ক্যাপসুলটা যদি একটু বড় করে আমি আঁকি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমরা একটু বড় করে ক্যাপসুলটা আঁকলাম, এর সঙ্গে আমরা সিটাটাকে অ্যাটাচ করলাম, এরকম আছে। একটু ভালো করে বুঝবে, এর ভেতরে যেখানটা আমরা একদম ফাঁকার পোর্শন যেখানটা যাচ্ছে কি শেষ পোর্শনটা, তার মাথায় আমরা এরকম করে একটি টুপির মতো অংশ এঁকেছি, এই টুপির মতো অংশটাকে বলা হয় ক্যালিপ্ট্রা। সব বইয়েতেই পাবো আমরা, জাস্ট বোঝার ব্যাপারটা যে কী ব্যাপারটা। ক্যালিপ্ট্রা ঢাকা দেওয়া আছে, আর এখানে যেই লম্বা লম্বা দাগ দিলাম কালো রঙের, এগুলোকে বলা হয় পেরিস্টোম টিথ, দাঁত আর কি। এর ভেতরে মাঝের একটা জায়গা জুড়ে থাকে কলিউমেলা বলে একটি অংশ। কলিউমেলা মানে এই অংশটি অন্য কিছু না, স্পোরোজেনাস টিস্যু, নিউট্রিটিভ টিস্যু, যারা স্পোরগুলোকে নিউট্রিশন সাপ্লাই করেছে। আর বাকি যে অংশটা গোল ভাববে, 3D ভাববে, মাঝের অংশটা এটা 3Dতে ভাববে, মানে গোল চারিদিকে পাশের যে অংশগুলো পড়ে রইল, সেই অংশে প্রত্যেকটা সেল একটা করে মাইটোসিস ডিভিশন করেছে এবং তার ফলে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করেছে। তার মানে একটা স্পোর মাদার সেল যখন ডিভাইড করে, সেখান থেকে আমরা জানি মাইটোসিস ডিভিশনের ফলে 4টে তৈরি হয়, তার মানে আলটিমেট এটা 4টে সেল, তার মানে 4টে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করেছে। তার মানে কিছুদিন পর আমরা এর মধ্যে প্রচুর সংখ্যক স্পোর দেখতে পাবো, প্রচুর সংখ্যক স্পোর এর মধ্যে ডেভেলপ করবে। সবই মাইটোসিস ডিভিশনের ফলে তৈরি হয়েছে। তার মানে যে স্পোরগুলো আলটিমেট তৈরি হলো, সেই স্পোরগুলো অবভিয়াসলি হ্যাপ্লয়েড, তার কারণ স্পোরোফাইটিক বডিটা ছিল ডিপ্লয়েড। এবার স্পোরোফাইটিক বডির যে স্পোর মাদার সেল, মানে রেণু মাতৃকোষ বাংলায়,
তার মিওসিস ডিভিশন হয়েছে এবং সেই মিওসিস ডিভিশনের ফলে অবশ্যই হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। আর যে সেলগুলো স্পোর, তার কারণে এই বডিটাকে প্রথমে থেকেই আমি বলে আসছি স্পোরোফাইটিক বডি, যারা স্পোর তৈরি করবে, তার মানে এখান থেকে স্পোর বাইরে বেরিয়ে আসবে নির্দিষ্ট টাইম পর। মানে গাছটার মোটামুটি দশা যখন এই সাইকেলটা দশা মোটামুটি এই জিনিসটা দেখতে আমরা অভ্যস্ত যতটা টাইম পর্যন্ত, মানে 1.5 মাস 2 মাস এর লাইফ টাইম শেষ হচ্ছে, তো স্পোর তখন রিলিজ করবে। কখন? এ যখন ম্যাচিওর করবে, ওই বললাম যে এখান থেকে হতে ম্যাক্সিমাম হলো 1.5 মাস বা 2 মাস টাইম লাগলো, তারপরে স্পোরগুলো ম্যাচিওর হয়ে গেছে। তখন এই যে উপরের অংশ যেটাকে আমরা ক্যালিপ্ট্রা বলছিলাম, এই ক্যালিপ্ট্রাটা খুলে যাবে। কখন? যখন এটা ম্যাচিওর করবে, গোদা বাংলায় পেকে যাবে। যেমন ফল পাকে দিয়ে পরে, তেমনই যখন এটা ম্যাচিওর করে যাবে তখন প্রথমেই টুপির মতো অংশটা খুলে যাবে, খুলে পড়ে যাবে। কি করে পড়ে এর অনেক ডিটেলসে ব্যাপার স্যাপার আছে। পড়ে মানে অ্যাকচুয়ালি জল কম বেশি হওয়ার জন্য কী হয়, কখনো বেশি জল কখনো কম জল, এরকম কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, মানে সংকোচন প্রসারণ করতে করতে টুপিটা খুলে পালিয়ে গেল। এরপর এই যে মাঝের যে অংশটা, এই অংশটা এরকম একটু ভাবতে হবে, এইগুলো পেরিস্টোম টিথগুলো দিয়ে এরকম করে ঢোকানো আছে। এই অংশটা একদম শুধু ওই টিপ পোর্শনটা এরকম করে ঢোকানো আছে। এরপর কি করবে এরা, এই জিনিসটা করবে, মানে ভেতর থেকে নেবে স্পোরগুলোকে দিয়ে ছিটিয়ে দেবে, আবার এরম হয়ে যাবে, আবার ছিটিয়ে দেবে, আবার এরম হয়ে যাবে, আবার ছিটিয়ে দেবে। তার মানে কি গোটাটা ফেটে এরকম পড়ে গেল না, ভেতরে যত স্পোর আছে সেই স্পোরগুলো এই পেরিস্টোম টিথের মাধ্যমে চারিদিকে ডিসপার্সাল হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। আর সেটা পেরিস্টোম টিথ এই জন্যই আছে যে পেরিস্টোম টিথগুলো বারবারই এরকম করে এরকম করতে থাকবে, সেই জন্য ভেতর থেকে স্পোরগুলোকে নিয়ে বাইরে ছড়িয়ে দেবে। যতটা ছড়াতে পারবে ততই ভালো না? সবাই চায় এরকম একটা আম তার কালার করেছে এবং তার মানে সুন্দর গন্ধ করেছে, কী জন্য? মানুষের জন্য। মানুষের জন্য যে একটা দেবদাস আম খাবে, দেবদাস আমের খুব ভালো কালার আর দেখতে এরকম ছোট ছোট হলেও খুব টাইট এবং দেখেই মনে হচ্ছে লোভনীয় ব্যাপার। তাহলে দেবদাস গাছের আমটা কি ওই জন্য করেছে যে মানুষের ভালো লাগবে, আমার বেশি দামে বিক্রি হবে? তো গাছের কি, গাছ করেছে এই জন্য যে আমি যতটা অ্যাট্রাকটিভ করতে পারবো তত বিভিন্ন ধরনের পাখি বা বাঁদর বা এইসব লোকেরা বা মানুষেরা তত আমাদেরকে পছন্দ করবে, তত দূর দূরান্তে নিয়ে যাবে, আর তত আমরা ছড়িয়ে পড়বো। আর সবাই চায় পৃথিবীতে বংশ বিস্তার করতে, মানুষ ছাড়া এখন একটু, হ্যাঁ মানুষ একটু বুঝতে শিখেছে, কিন্তু বংশ বিস্তার আগে একটা টাইম এমন করেছে, এখন জনবিস্ফোরণ হয়ে গেছে, সেই জন্য মানুষ একটু বুঝে শুনে এখন রিপ্রোডাকশন করে। আর বাকি সবাই এখনও সেই আগেকার মতোই আছে, সবাই চায় নিজেকে টিকিয়ে রাখতে আর হিউজ বংশ বিস্তার, যে যত পারবে চেষ্টা করে। সবার ক্ষেত্রে একই জিনিস, পৃথিবীতে টিকে থাকার জন্য প্রচুর লোক আনতে হবে, আমাদের দলের লোক। তো এরও তাই, এর তো আর কতটুকু এরিয়া, এইটুকু এরিয়া, আরেকটু বাড়ালাম এইটুকু এরিয়া। তো পেরিস্টোম টিথ এখানে একটু হেল্প করে যে আর একটু দূরে যদি ছড়াতে পারি, এই বীজই ধরে নাও তুমি, হ্যাঁ ছড়াতে পারি, তাহলে একটু বেশি দূরে জুড়ে আমরা থাকবো। তার আবার একটু যদি দূরে ছড়াই তাহলে আরেকটু, তাহলে আমাদের সংখ্যাটা একটু আশেপাশে থাকবে, আমরা একটু শান্তিতে থাকতে পারবো। এই হলো ব্যাপার। তার মানে পেরিস্টোম টিথ মাঝের যে অংশটা সেটা কলিউমেলা, এই যে স্পোরগুলো তাদের নিউট্রিশন সাপ্লাই করে, খাবার দাবার দিতে হবে তো, তাদেরকে নিউট্রিশন সাপ্লাই করে। তো যাই হোক, আমরা এখন এটুকু বুঝতে পেরেছি যে একটি হ্যাপ্লয়েড দশা থেকে শুরু করেছিলাম এবং আবারও একটি হ্যাপ্লয়েড দশায় এসে আমরা হাজির, মানে যেখানে তৈরি হয়েছে স্পোর। অবশ্যই এই জায়গাগুলোকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। এই জায়গাতে ক্যাপসুল যখন ছিলাম বা গোটা স্পোরোফাইটিক বডি তৈরি হয়েছে তিনটে জিনিস নিয়ে, ফুড, সিটা, ক্যাপসুল, একদম টুয়েন। তারপর স্পোর তৈরি হলো, আবারও এন, মানে বুঝতে পারছি আমরা গল্পের অনেকটা শেষের দিকে চলে এসেছি। তার মানে এই স্পোরগুলো এরপর জার্মিনেট করবে। জার্মিনেট করা মানে বুঝি আমরা ছোলার যেমন জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম হয়, তেমন স্পোরের জার্মিনেশন হয়। তাহলে এই স্পোরগুলো এবার আস্তে আস্তে জার্মিনেট করতে শুরু করবে। ওকে, মানে সেল ডিভিশন হবে। আবারও এন থেকে এন হওয়া মানে অবশ্যই মাইটোসিস ডিভিশন, বলার অপেক্ষা রাখে না। এগুলো জার্মিনেশন করতে করতে একটু ওয়েট করে, স্পোরগুলো অ্যাকচুয়ালি একটু ওয়েট করে পরের বছরের জলের জন্য। এই স্পোরগুলো ধরো বর্ষাকাল শেষ হলো, স্পোরগুলো মাটিতে পড়ে গেল চুপচাপ, আর কিছু নাই, সবাই ভুলে গেল মস বলে কিছু ছিল। এরপর পরের বছর বর্ষাকাল আবার জল এসছে, এই স্পোরগুলো তখন বুঝেছে আমাদের টাইম এসছে এতক্ষণ পর,
এই ধরো 8 মাস 9 মাস 10 মাস পর আবার টাইম আসছে তার, স্পোরগুলো তখন জার্মিনেট করতে শুরু করলো। সেই জন্য কেউ ছেটাই নাই তোমার বাড়ির দেওয়ালে, কোথা থেকে সব চলে এসছে, মানে ছিল ওরা, ওদেরকে এখন নিয়ে এসে কেউ ফেলে নাই, ওরা সেই আগের বছরকার ছিল, তারা সব মাটির মধ্যে ছিল বা যেখানে ছিল সব ছিল, জল পেয়েছে সঙ্গে সঙ্গে ডেভেলপ করতে শুরু করেছে, আর এই ডেভেলপ করতে করতে আলটিমেট এই জায়গায় এসে হাজির হয়েছে। তার মানে গোটাটাই অবশ্যই মাইটোসিস। তার মানে একমাত্র এই জায়গাতে এসে আমরা মিওসিস পেয়েছি, বাকি গোটা সাইকেলে মাইটোসিস সেল ডিভিশন চলছে। একটা ব্রায়োফাইটাকে বুঝতে গেলে তার লাইফ সাইকেলটাকেই বুঝতে হবে, তাহলে ব্রায়োফাইটার সমস্ত ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। এবার পয়েন্টে আসি, 11-এর কোশ্চেন এসছে ব্রায়োফাইটার 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা। এত পড়ে আমার কি লাভ হলো স্যার, আমি তো এটা মুখস্থই মেরে দিতে পারতাম, কারণ ব্রায়োফাইটার যদি আমি 3টে শনাক্তকারী বৈশিষ্ট্য বলি যে গ্যামেটোফাইটিক দশাদের প্রধান দশা, স্পোরোফাইটিক দশাটা গ্যামেটোফাইটিকের উপর ডিপেন্ডেন্ট, ব্যাস হয়ে গেল একটা পয়েন্ট। এই ব্রায়োফাইটাকে উভয়চর উদ্ভিদ বলা হয় কারণ এই জল লাগে রিপ্রোডাকশনের সময়, হয়ে গেল। আর যদি স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক বডি যেটা, সেটা রাইজয়েড, কোলোয়েড, ফাইলয়েড 3টে স্ট্রাকচার দিয়ে তৈরি। 3টে পয়েন্ট হয়ে গেছে, একটু গাদা গাদা পয়েন্ট আমাদের কাছে আছে, তার কারণ এদের মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের কী নাম, ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের কী নাম, এটা বলে দিলাম। স্পোরোফাইটিক দশাতে ফুড, সিটা, ক্যাপসুল আছে। এই পেরিস্ট্রম, টিথ, ক্যালিট্রা, কলুমেলা এসব নিয়ে একটা পয়েন্ট, গাদা গাদা পয়েন্ট, পয়েন্টের গাদা, লিখতে হবে মাত্র 3টে, খুব চাপের ব্যাপার কোনটা লিখবো, মাত্র 3টে পয়েন্ট লিখতে হবে। ওকে, সেই জন্য আমাদের বুঝতে হবে যেটা, সেটা অল ওভার লাইফ সাইকেল প্যাটার্ন। 11-এর জন্য যদি বলো একদম চাপ নেবে না, যদি শুধু। এরপর আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাসিফিকেশন অফ ব্রায়োফাইটা। খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ 11 লেভেলে লাগবেই না, আর জয়েন্ট লেভেল মানে নিটের লেভেলে যদি বলি তাহলে একটু আধটু লাগবে, আর যেটুকু লাগবে সেটুকুই আমরা এখানে পড়ার চেষ্টা করব। 3টে ভাগে ভাগ করা হচ্ছে, 3টে ক্লাসে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হয় হেপাটোকপসিডা, একটাকে বলা হয় অ্যানথেরোটপসিডা, আর একটা হলো স্পেনপসিডা বা ব্রায়োপসিডা। ঠিক আছে, এই 3টে গ্রুপে ভাগ করা হচ্ছে। এখন ব্যাপার হলো যে এদের গ্রুপে 2-4টে নাম একটু জেনে রাখা উচিত। প্রথমেই দেখো রিক্সিয়া, মার্ক্যানসিয়া, দুজনের নাম একটু জানবে। রিক্সিয়া, মার্ক্যানসিয়া, যারা এই হেপাটোকপসিডা আন্ডারে আসছে। রিক্সিয়া এমন একটি, যাদের বডিটা থ্যালাস লাইক, খানিকটা এরকম দেখতে, থ্যালাস লাইক বডি। ওকে, মানে এগুলো এদের স্পষ্ট করে যে এই যে প্রথম ক্লাসটা আমরা পড়ছি সেই ক্লাসটা অ্যালগি থেকেই এসছে, কারণ এদের আবার রুট স্টেম রিফ লাইকের মতো সিস্টেম কিছু পেলাম না। এদের একদম সিম্পল কেমন একটা স্ট্রাকচার, দেখি মনে হচ্ছে থ্যালাস স্ট্রাকচার। এটা রিক্সিয়ার ছবি, রিক্সিয়া বলে যে প্ল্যান্টটির কথা বলছি তার ছবি। আমরা খুব একটা বোঝানোর চেষ্টা করছি না যে রিক্সিয়া কেমন দেখতে, ঠিক আছে, একদম এরকম ছোট্ট একটি পাতার মতো, এবং পাতাটা এরকম বুঝতেই পারছো হার্ট শেপের পাতার মতো, ছোট্ট, একদম ছোট্ট এরকম যদি হয়। এটা একটা প্ল্যান্ট, প্রচুর হয় মাটির মধ্যেই বা এরকম পাথরের দেওয়ালে প্রচুর হয়, মানে ইটের দেওয়ালে প্রচুর হয়। এটা রিক্সিয়া। এরা প্রথম দিকে রয়েছে হেপাটিকপসিডার মধ্যে, তার কারণ এটা বোঝাতে চাইছি যে এদের উৎপত্তি অ্যালগি থেকে, এটা স্পষ্ট করার জন্য, কারণ থ্যালোফাইটা থেকে এসছে, থ্যালাস লাইক বডি এখনও রয়েছে। এদের মধ্যে একটি স্ট্রাকচার থাকে গেমা কাপ বলে, পরবর্তীকালে আরও ভালো করে শুনবে, গেমা কাপ বলে একটি স্ট্রাকচার থাকে, এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করে। ক্লাস 12-এ গিয়েও আমরা গেমা কাপ করব, মানে এই স্ট্রাকচারটা তৈরি হয়, কাপের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, গেমা কাপ বলা হয়। এটা যখন মাটিতে খুলে পড়ে যায় তখন আবার এরকম একটি প্ল্যান্ট ওখান থেকে তৈরি হয়ে যায়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মেথড। ঠিক আছে, তো এই প্রথম গ্রুপে রয়েছে অ্যানথেরোটপসিডা, অ্যান্থোসেরস বলে একটি ব্রায়োফাইটা রয়েছে, তারা এই গ্রুপের নামেই তাদের নাম এসেছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে যেটা পড়ছিলাম সেটা এই গ্রুপে আছে 3 নম্বরে। আমরা ফিউনারিয়া বলে একটি ব্রায়োফাইটার লাইফ সাইকেল প্যাটার্ন পড়ছিলাম। আমরা এর আগে যে লাইফ সাইকেল প্যাটার্নটা আঁকছিলাম সেটা ফিউনারিয়া, বুঝতেই পারছি এটা তো নয়। আমরা ফিউনারিয়া বলে একটি মোটামুটি ডেভেলপ করেছে, হাইয়েস্ট লেভেলে ডেভেলপ করেছে সেরকম ব্রায়োফাইটার বডিকে আমরা পড়ছিলাম, ফিউনারিয়া। ওকে, সেখানে পোগোনেটাম ভাবতে পারি আমরা, সেরকমই দেখতে এরকম। ঠিক আছে, তো এই জায়গাটাকে জাস্ট একটু দেখে রাখতে হবে। তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হলো এই গ্রুপটাকে আমরা পড়ছি কেন, ব্রায়োফাইটাকে আমরা পড়ি কেন বা পড়ছি কেন, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তার মানে আমরা যেটা বলতে চাইছি সেটা হলো ইকোনমিক ইম্পর্টেন্স, যেটা আবার ওই ক্লাস 11-এর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ইকোনমিক ইম্পর্টেন্স
ওকে, কেন আমরা ব্রায়োফাইটার মতো এরকম জিনিসকে আমরা পড়ছি? প্রথম দেখো, এদের প্রথম যে বিষয় সেটা হলো আমরা কয়লার উৎপত্তি কিছুটা শুনেছি। আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম মাধ্যমিক লেভেলে যে 3 রকমের কয়লা আছে না, অ্যান্থোসেরাস, বিটুমিনাস, পিট, এরকমের 3টে নাম পড়েছিলাম আমরা। পিট কয়লার একটা নাম পড়েছিলাম, যেটা খুবই লোয়ার কোয়ালিটি কিন্তু প্রচুর পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিন্তু কোয়ালিটি খুব লো, যেগুলো বাড়ির কাজে ম্যাক্সিমাম ব্যবহার করা হয়। আর উপরের দুটো যে কথা বলছি সেই দুটো একটু ভালো কাজে, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র বা এই সমস্ত যে জায়গায় প্রচুর আগুন লাগে, তাপ লাগে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তার দামও অনেক বেশি, সেই জায়গায় ইউজ করা হয়। এই যে পিট কয়লার কথা বলছি না, এই পিট কয়লাটা প্রায় টোটালটাই এসছে ব্রায়োফাইটা থেকে। ইম্পর্টেন্স বোঝে এবার, এই পিট কয়লার টোটালটাই এসছে ব্রায়োফাইটা থেকে। কী করে এলো? কালকে ছিল আজকে এলো না, কয়লা তো এরকম করে হয়নি, জানি আমরা। হাজার হাজার বছর আগে চাপা পড়েছিল, সেই জায়গা থেকে এখন কয়লা হয়েছে, আর সেই চাপা পড়া অংশগুলো, সেই কয়লাগুলো ব্রায়োফাইটা ছিল। আর মেজরভাবে ভালো ভালো কয়লাগুলো তার আমরা পরের দিন পড়বো টেরিডোফাইটা থেকে এসছে। যত কয়লা আমরা পাই ভালো মানের কয়লা, সেগুলো সব টেরিডোফাইটা থেকে এসছে। তার মানে এই যে পিট কয়লার গোটা জায়গাটা ব্রায়োফাইটা থেকে এসছে, কতটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা বুঝতে পারছি, সেই জন্য আমরা ব্রায়োফাইটাকে পড়ছি। এখন বলছো স্যার ওসব তো ভুলে যান, ওসব তো কয়লা তো আগে হয়েছিল, এখন তো ছাড়ুন, এখন কেন পড়ছি আমরা? এখন পড়ছি আরও অনেক কাজ আছে সেই জন্য। কেমন? সেটা হলো এই ব্রায়োফাইটার খুব ভালো ওয়াটার অ্যাবজর্পশন করার মতো ক্যাপাসিটি আছে, জল ধরে রাখার মতো খুব ক্ষমতা আছে ভালো। তাহলে যে কোনো জায়গায়, এমন জায়গা আমরা চাইছি যেখানে জলটা ধরে থাক, মাটির মধ্যে জলটা অনেকক্ষণ ধরে থাক, সেই রকম জায়গাতে ব্রায়োফাইটা গ্রো করানো হয় ইচ্ছা করে, যাতে জলটা মাটির মধ্যে অনেকক্ষণ স্টে করে। ধরো এমন পাহাড়ি ঢাল ধরো, সেখানে চাষ হচ্ছে, যে চাষে ধরো জল লাগবে, কিন্তু পাহাড়ি অঞ্চলে যখন জল পড়ছে সব গড়িয়ে পালিয়ে যাচ্ছে। যদি ব্রায়োফাইটা থাকে তাহলে দীর্ঘদিন ধরে মাটির একটা লেভেল পর্যন্ত জলটাকে ধরে রাখবে। তাহলে যে গাছগুলো হয়েছে ওখানে বড় বড়, সেই গাছগুলো ওখান থেকে জলটাকে অ্যাবজর্ব করতে পারবে। সেই জন্য খুব বড় একটা কাজ কিন্তু এখানে করে দেয়। আর কি, এই যে ব্রায়োফাইটার বিভিন্ন মেম্বার রয়েছে, এদের অনেকটা না স্পঞ্জের মতো করে ইউজ করা যায়। কীরকম? এদের আমরা ধরো একটা কাঁচের, ধরো লরি করে কাঁচের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাবো, তো শুধুমাত্র কাঁচের জিনিসপত্রগুলোকে ভরে দিয়ে লরি করে নিয়ে গেলে হবে? গিয়ে যেখানে পৌঁছাবে সেখানে দেখবো সব গুঁড়ো কাঁচ দিয়ে বার করতে হবে, এরকম হয়ে যাবে। কী করতে হবে? তাহলে বিভিন্ন রকমের প্যাকিং করতে হয় থার্মোকলের প্যাকিং, কিংবা দেখবো যে খড় ভেতরে মাঝে মাঝে দিয়ে সব প্যাকিং করে নিয়ে যায়। আমাদের বাড়িতে যখন বিভিন্ন অনলাইন শপিংয়ের মাল আসে তখনও এরকমভাবে সব প্যাক করা থাকে, যাতে কীভাবে আসবে, কে ছুঁড়ে দেবে, কে করবে, বাড়ি এসে কিন্তু ঠিকই আছে। এই প্যাকিংয়ের কাজে ব্যাপকভাবে ইউজ করা হয় ব্রায়োফাইটাকে। আমরা ভাবছি যে কী না কি, ব্যাপক ইউজ করা হয়, ব্যাপক ইম্পর্টেন্স রয়েছে এই জায়গায়। আয়ুর্বেদিক বিভিন্ন রকমের গুণ রয়েছে, সেই জন্য বিভিন্ন জায়গায়, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে যেখানে সব কিছু অ্যাভেলেবেল থাকে না ওষুধপত্র, সেখানে অনেক জায়গায় কেটে গেলে, গুলি লাগলে এই ব্রায়োফাইটাকে দিয়ে তারপর ব্যান্ডেজ করে দেওয়া হয়। আস্তে আস্তে সেই ক্ষতস্থানে রক্তক্ষরণ বন্ধ থেকে আরম্ভ করে ইনফেকশন হওয়া পুরোটাই বন্ধ করে দেয়। আমরা এখানে বসে ভাবছি ঠিক আছে আমি ডেটল স্যাভলন দিয়ে ধুয়ে ভালো করে ব্যান্ডেজ করবো, কিন্তু যুদ্ধক্ষেত্রে সবসময় থাকে না এগুলো, অনেক জায়গায় খেতেই পায় না, তো এইসব পরের কথা। সেই জায়গাতে অনেক সময় এগুলোকে শিখিয়ে দেওয়া হয় তাদেরকে, এগুলো শিখিয়ে দেওয়া হয় আস্তে আস্তে, তো সেই জায়গাতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। আরেকটি জায়গা বলবো যেটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ, সেটা হলো এদেরকে সেকেন্ড পায়োনিয়ার গ্রুপ বলা হয়। পায়োনিয়ার গ্রুপ আমরা আগে পড়েছিলাম, মনে আছে কিনা জানি না, আমরা লাইকেন যখন পড়েছিলাম তখন পায়োনিয়ার গ্রুপের কথা বলেছিলাম। কি? সেটা হলো যে জায়গায় কিচ্ছু নাই, মানে মাটি পর্যন্ত নাই, কোনো প্রাণী বা উদ্ভিদ তো দূরের কথা, মাটিও নাই, সেই জায়গাতে গ্রো করতে পারে লাইকেন। আমাদের আগে পড়া হয়ে গেছে লাইকেন, আমরা লাইকেনকে বলি পায়োনিয়ার গ্রুপ, পাথরকে মাটিতে কনভার্ট করে দেবে লাইকেন। আর এরা হলো সেকেন্ড পায়োনিয়ার গ্রুপ। এখন এদের গুরুত্বটা বুঝতে পারছো না, যখন ক্লাস 12-এ পড়বে, ইকোলজি পড়ার সময় একটা 5 নম্বরের কোশ্চেন আছে এখান থেকে, তখন ভালো বোঝা যাবে। পাথরের উপর মাটি তৈরি করলো প্রথম লাইকেন, আর তার উপর যে জন্মায় সে হলো ব্রায়োফাইটা, আরও মাটির লেভেলটাকে বাড়ানোর জন্য। ধরো পাথরের মধ্যে কিছু নেই, পাথরের উপর প্রথমে লাইকেনগুলো ক্রাস্টোজ টাইপের লাইকেন গ্রো করলো,
দিয়ে মোড়ে একটা মাটির লেভেল তৈরি করলো, আর তার উপরে এখানে এবার ব্রায়োফাইটা জন্মাতে শুরু করলো। আর ব্রায়োফাইটা যেহেতু থিকনেস বেশি, ও 5 বার মরলেই মাটির লেয়ার এতটা হয়ে গেল। তার মানে তখন পাথরের ওপর এত চওড়া একটা মাটির লেয়ার এলো, আর তারপরে বিভিন্ন মাইক্রো অর্গানিজম থেকে শুরু করে উদ্ভিদ প্রাণী সবাই এলো। কারণ একজন পাথুরে এরিয়া আস্তে আস্তে দীর্ঘদিন পর 100 বছর, 200 বছর, 500 বছর পর হয়তো জঙ্গলে পরিণত হয়ে গেল। ইকোলজিক্যাল সাকসেশন বলা হয়, ঠিক আছে। তাতে এরা সেকেন্ড পায়োনিয়ার গ্রুপ হিসেবে কাজ করছে। তার কারণ ফার্স্ট পায়োনিয়ার গ্রুপ হিসেবে আমরা যার নাম করলাম সে হলো লাইকেন। ওকে, এই ইকোনমিক ইম্পর্টেন্সগুলো কিন্তু এদের ক্ষেত্রে রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায় এদের কাছ থেকে, যে কেমিক্যালগুলো দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়। হার্ট, লাংস এবং লিভারের কিছু ওষুধ তৈরি হয় এই জায়গা থেকে। মানে সেই জায়গাতেও কিন্তু ব্রায়োফাইটা ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে, মানে আয়ুর্বেদিক গুণ রয়েছে। মানে বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু বিভিন্ন ব্রায়োফাইটা থেকে পাওয়া যায়। এই জায়গাগুলোকেও কিন্তু আমাদের মাথায় রাখার মতো রয়েছে। তো আমাদের সিলেবাসের মধ্যে ব্রায়োফাইটা সংক্রান্ত যে বিষয় ছিল সেই বিষয়গুলো এইটুকুই। মানে 3টে জিনিসকে মেনলি পড়তে হবে, ক্যারেক্টারিস্টিক্স ফিচার পড়তে হবে, লাইফ সাইকেল প্যাটার্ন পড়তে হবে, ক্লাসিফিকেশনটা একবার দেখতে হবে, আর ইকোনমিক ইম্পর্টেন্সটা অবশ্যই দেখতে হবে। ক্লাস 11-এর লেভেলে যদি বলি তাহলে এরকম প্রশ্ন আসে, 3 নম্বরের প্রশ্ন আসে যে ব্রায়োফাইটার 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, তার সঙ্গে একটি ইকোনমিক ইম্পর্টেন্স লেখো, 2+1। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক হবে, শেয়ার হবে, এবং যদি যা জিজ্ঞাসা আছে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ডেসক্রিপশন বক্সটাকে ফলো করবে। সেখানে বিভিন্ন পিডিএফ ফাইলের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, যেটা থেকে তোমরা অন্যান্য জিনিস ডাউনলোড করতে পারবে। তো চলো নেক্সট ভিডিওতে টেরিডোফাইটা নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।